গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষায় রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ত্রাণবাহী ওই বহরে ড্রোন হামলার পর বুধবার জাতিসংঘে দেয়া ভাষণে সেখানে নৌসেনা পাঠানোর ঘোষণা দেন তিনি। ফ্লোটিলা জাহাজের বহরে ড্রোন হামলার পর গাজায় না গিয়ে অন্য কোনো বন্দরে ত্রাণ নামানোর আহ্বান জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গাজায় চলমান গণহত্যা বন্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ওদিকে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলার কঠোর সমালোচনা করেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনে বুধবার ভাষণ দেন স্পেন, কলম্বিয়া, সিরিয়া সহ বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা। তাদের প্রায় সবার ভাষণেই উঠে আসে গাজায় গণহত্যার কথা। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাত্রা করা আন্তর্জাতিক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে তাদের নিরাপত্তায় রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মঙ্গলবার ওই জাহাজ বহরে ড্রোন হামলার পর তাদের নিরাপত্তায় ইটালি নৌসেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পর রণতরী পাঠানোর ঘোষণা দিলেন স্পেনের প্রধানমন্ত্রী। আমাদের নাগরিকদের ভূমধ্য সাগরে নিরাপদে চলাচলের অধিকারকে সম্মান করা উচিত। নৌবহরটিকে সহায়তা করা এবং প্রয়োজনে উদ্ধার অভিযান পরিচালনা করতে আমরা কার্টেজানা থেকে একটি নৌযান পাঠাবো, যাতে প্রয়োজনীয় সব উপকরণ থাকবে। ত্রাণবাহী জাহাজের ওই বহরকে গাজা বা এর আশপাশে না গিয়ে অন্য কোথাও নোঙ্গর করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে তেল আভিভ জানায়, জাহাজগুলো চাইলে তাদের ত্রাণ অন্য কোথাও নামিয়ে সেখান থেকে গাজায় পাঠানোর ব্যবস্থা করতে পারে। ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে কাউকে সেখানে জাহাজ নোঙ্গর করতে দিতে পারে না। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার পর তাদের নিরাপত্তায় নৌসেনা পাঠানোর ঘোষণা দিলেও তাদের ইসরায়েলে না গিয়ে অন্য কোথাও ত্রাণ নামানোর পরামর্শ দিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এতে সাইপ্রাস সরকারের সঙ্গে ইটালিও সহযোগিতা করবে বলে জানান তিনি। যদি সাইপ্রাসে এই সাহায্য পৌঁছে দেওয়া যায়, তারা এর দায়িত্ব নেবে। এটি এমন একটি প্রস্তাব যা আমার মনে হয় সাইপ্রাস সরকার, ইসরায়েল এবং অবশ্যই ইটালি সরকারের সমর্থন পাবে। আমরা ত্রাণবাহী নৌবহরের কাছ থেকে প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। এদিকে গাজায় চলমান গণহত্যা বন্ধের বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ক্যারিবিয়ান অঞ্চলে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছেন, অভিবাসীদের শিকল দিয়ে বেঁধে ফেরত পাঠাচ্ছেন, কিন্তু গাজায় নারী, শিশু সহ সব বয়সের মানুষকে হত্যায় সহযোগিতা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় চলমান গণহত্যায় নিজেকে জড়িয়ে ফেলেছেন। এটি নিশ্চিত গণহত্যা এবং আমাদের তা বারবার বলতে হবে। এই কক্ষে যারা আছেন তারা এর নীরব সাক্ষী ও সহযোগী। ওদিকে প্রায় 6 দশক পর সিরিয়ার কোন নেতা হিসাবে জাতিসংঘে ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এ সময় সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান তিনি। সিরিয়ায় সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতিকে ইসরায়েল সুযোগ হিসাবে নিয়েছে বলে অভিযোগ করেন আল শারা। ইসরায়েলের সঙ্গে চলমান টানাপোড়েন কূটনৈতিকভাবে সমাধানের ঘোষণা দেন সিরিয়ার প্রেসিডেন্ট। প্যালেস্টাইন থেকে জর্ডানে প্রবেশ ও জরুরি পণ্য আনা নেয়ার একমাত্র পথ এলএনবি ক্রসিং। এই পথেই জর্ডান থেকে ত্রাণ ও অন্যান্য জরুরি সহায়তা আসে ওয়েস্ট ব্যাংক এবং গাজাবাসীর জন্য। বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই সীমান্ত সংযোগ বন্ধ করার কথা জানায় ইসরায়েল এয়ারপোর্টস অথরিটি। জাতিসংঘে চলমান প্যালেস্টাইন সম্মেলন ঘিরে নেতানিয়াহু সরকারের এমন পদক্ষেপ। এই অবস্থায় বিপাকে পড়েছেন ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা। সীমান্ত ক্রসিং বন্ধ হওয়ায় স্থবিরতা নেমে এসেছে রামাল্লা, বেথলেহেম এবং জেরিকো সহ ওয়েস্ট ব্যাংকের বিভিন্ন শহরে। জরুরি উন্নত চিকিৎসা ও প্রতিদিনের প্রয়োজনীয় সামগ্রী আনতে জর্ডানে প্রবেশ করতে পারছেন না প্যালেস্টিনিয়ানরা। ফলে কাজ না থাকায় বেকার বসে থাকতে হচ্ছে স্থানীয় ট্যাক্সি চালক সহ পরিবহন চালকদের। ট্যাক্সি চালক রাসেম জাবেরের মতে পুরো ওয়েস্ট ব্যাংক স্থবির হয়ে গেছে। রামাল্লা, বেথলেহেম এবং জেরিকো, রাহা সহ সব শহর অচল হয়ে গেছে। কোনো পরিবহন চলছে না। সীমান্ত পারাপারের একমাত্র ক্রসিংটি বন্ধ হলে শুধু পরিবহন নয়, গোটা প্যালেস্টিনিয়ানদের উপর এর খারাপ প্রভাব পড়ে। এলএনবি ক্রসিং একদিন বন্ধ থাকলেই পরবর্তীতে তীব্র যানজট তৈরি হয়, যা স্বাভাবিক হতে কয়েকদিন
কয়েকদিন সময় লেগে যায়। ইসরায়েলের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ক্রসিং বন্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্যও কোথাও যেতে পারছেন না ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা, কেননা প্যালেস্টিনিয়ানদের ইসরায়েল প্রবেশেও বাধা দেয় দখলদার বাহিনী। বুধবার সকাল থেকে স্টেশনে বসে অপেক্ষা করছিলেন হেব্রনের বাসিন্দা খালিদ মৃষ। ছেলে মোহাম্মদের চিকিৎসা করাতে না পারলে বড় ক্ষতির আশঙ্কা তার। প্রতিদিনের প্রয়োজন ছাড়াও মানুষ চিকিৎসার জন্য জর্ডান যায়। ক্রসিং বন্ধের এই সিদ্ধান্ত অনৈতিক, আমাদের জীবনে এর ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়বে। এদিকে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্যালেস্টাইনের জনগণের উপর সম্মিলিতভাবে দুর্ভোগ আরোপ করছে ইসরায়েল, যা একটি অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় প্যালেস্টাইন অথরিটি। গত বৃহস্পতিবার জর্ডান থেকে আসা একটি ত্রাণবাহী ট্রাক থেকে হামলায় 2 ইসরায়েলি সেনার মৃত্যুর পর ক্রসিংটি বন্ধ করা হয়েছিল। এর একদিন পর তা খুলে দেয়া হলেও ইহুদি নববর্ষ উৎসবের ছুটি উপলক্ষে 2 দিনের জন্য আবার তা বন্ধ করা হয়, যা বুধবার খোলার কথা ছিল। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে রাজনৈতিক নির্দেশে ক্রসিং বন্ধ করা হয়েছে। ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি, এখনো করছে না এবং কখনো করবেও না। জাতিসংঘে এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, এটি তাদের আদর্শিক বিশ্বাস এবং সর্বোচ্চ নেতার ধর্মীয় আদেশের বিষয়। তবে ইরানিরা তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হামলাকারীদের কাছে কখনোই মাথা নত করবে না বলে দৃঢ় উচ্চারণ করেন পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেন, যখন আলোচনায় অগ্রগতি হচ্ছিল ঠিক সেই সময় তেহরানের বাড়িঘর, শহর, অবকাঠামোতে হামলা চালানো হয়। ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরানের পারমাণবিক স্থাপনায় ইহুদিবাদী শাসন ও ওয়াশিংটনের বিমান হামলা কূটনীতির প্রতি গুরুতর বিশ্বাসঘাতকতা, যা স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ধ্বংস করে দিয়েছে। তাদের এই নির্মম আগ্রাসন অসংখ্য কমান্ডার, বেসামরিক নাগরিক, নারী, শিশু ও বিজ্ঞানীদের জীবন কেড়ে নিয়েছে, যা আন্তর্জাতিক আস্থা ও শান্তির সম্ভাবনার ওপর মারাত্মক আঘাত। যারা এই অপরাধ করেছে তাদের জানা উচিত ইরান পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অংশ। ইরানিরা কখনোই অন্যায়কারীদের কাছে মাথা নত করে না। গাজায় ইসরায়েলি নৃশংসতার নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, 2 বছর ধরে পুরো বিশ্ব গাজায় গণহত্যা এবং দুর্ভিক্ষ দেখে আসছে। তারা সিরিয়া, ইয়েমেন, লেবাননে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন অমান্য করে হামলা করছে। তারা সম্প্রতি বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার কথা বলেছে, যার মাধ্যমে ইহুদিবাদী শাসনের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য প্রকাশ পেয়েছে। অধিকৃত অঞ্চলগুলোতে বর্ণবাদ ও প্রতিবেশীদের ওপর আগ্রাসনের পর ইহুদিবাদী নেতারা নির্লজ্জভাবে হাস্যকর বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার কথা বলছে, যা মধ্যপ্রাচ্যের অনেক অঞ্চলকে অন্তর্ভুক্ত করে। এটি প্রমাণ করে বিশ্বের কেউই ইহুদিবাদী শাসনের আক্রমণাত্মক আগ্রাসন থেকে নিরাপদ নয়। পেজেশকিয়ান বলেন, এটা স্পষ্ট যে ইসরায়েলের ইহুদিবাদী শাসক ও তার সমর্থকরা রাজনৈতিক উপায়ে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করে না। তারা বল প্রয়োগ এবং ভয় দেখানোর মাধ্যমে অন্যের ওপর নিজেদের শাসন চাপিয়ে দিতে চায়। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণের প্রায় পুরোটা জুড়েই রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এখনই রাশিয়াকে থামানো না গেলে ইউক্রেনের বাইরেও তারা আগ্রাসন শুরু করবে বলে আশঙ্কা জানান তিনি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এআই নিয়ন্ত্রিত অত্যাধুনিক সব অস্ত্র ব্যবহার করছে দাবি করে জেলেনস্কি বলেন, তাকে আটকাতে না পারলে বিশ্ব এক ভয়াবহ ধ্বংসাত্মক অস্ত্র প্রতিযোগিতায় জড়িয়ে পড়বে। অস্ত্রের মোকাবেলা অস্ত্র দিয়ে করতে হবে জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে আরো অস্ত্র দেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। None of this would have happened if Putin had not started this full-scale aggression, full-scale war. And every year that this war goes on, weapons become even more deadly. And only Russia deserves to be blamed for this. ভারত ও চায়না ছাড়াও নেটো জোটের অনেক দেশও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনে ইউক্রেন যুদ্ধে তাদের সহায়তা করছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগের সত্যতা রয়েছে বলে জানিয়েছেন এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট। রাশিয়ার কাছ থেকে নেটোর সদস্য দেশগুলোর জ্বালানি কেনা বন্ধ করতে তারা কাজ করছে বলে জানান তিনি। রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতায় আঘাত করতে ইউরোপের দেশগুলো আমেরিকার কাছ থেকে প্রয়োজনীয় জ্বালানি
কিনতে পারে বলে জানান এনার্জি সেক্রেটারি। রাশিয়ার কাছ থেকে তাদের হারানো ভূমি কিভ ফিরে পেতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য বাস্তব হতে পারে বলে মনে করেন ইউক্রেনে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম টেইলর। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকা সহ নেটোর সদস্য দেশগুলো ইউক্রেনকে যেভাবে অর্থ অস্ত্র দিয়ে সব ধরনের সহযোগিতা করছে, তাতে করে তাদের হারানো ভূমি রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা সম্ভব বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। মূলত প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে আরো অস্ত্র সহায়তা দেবে, যা দিয়ে হারানো ভূমি উদ্ধার সম্ভব হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন রাশিয়ার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ইউরোপের সহায়তা নিয়ে ইউক্রেন চলমান যুদ্ধে জয়ী হতে সক্ষম। একই সাথে কিভ চাইলে মস্কোর দখল থেকে নিজেদের ভূখণ্ড উদ্ধারও করতে পারে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি চাঞ্চল্যকর এই মতামত প্রকাশ করেছেন। পোস্টে ট্রাম্প দাবি করেন রাশিয়া গত 3.5 বছর ধরে উদ্দেশ্যহীনভাবে যুদ্ধ করেই যাচ্ছে। রুশ সামরিক বাহিনীকে কাগজে বাঘ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, সত্যিকার অর্থে শক্তিশালী কোনো সামরিক বাহিনী 1 সপ্তাহেরও কম সময়ে এই যুদ্ধে জয়ী হতে পারত। এদিকে ইউক্রেন বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনকে বিস্ময়কর আখ্যা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ট্রাম্প যে কোনো পরিস্থিতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ট্রাম্পের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানগত এই পরিবর্তনকে বড় ঘটনা আখ্যা দেন তিনি। অন্যদিকে ইউক্রেন প্রশ্নে ট্রাম্পের অবস্থানের এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছে রুশ গণমাধ্যম। ট্রাম্পের এই ধরনের কূটনৈতিক বক্তব্যের আড়ালে কি থাকতে পারে? ট্রাম্প বলেছেন, ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় তাদের হারানো অঞ্চল ফিরে পেতে পারে। এমন মন্তব্য কি কিয়েভের প্রতি সমর্থনের ইঙ্গিত, নাকি ইউরোপের কাছে আরো অস্ত্র বিক্রির চেষ্টা? এর পাশাপাশি ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার ক্রেমলিন দাবি করেছে তাদের অর্থনীতি যথেষ্ট স্থিতিশীল আছে এবং তারা ইউক্রেনে নতুন নতুন অঞ্চল দখলের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। রাশিয়া সত্যিকার কিংবা কাগজের বাঘ নয়, রাশিয়া ভালুক, আর কাগজে ভালুক বলে কিছু নেই। আর অর্থনীতির কথা বলতে গেলে মস্কো অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছে। তবে এটা সত্যি, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার কারণে রাশিয়া অর্থনৈতিক কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তবে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ট্রাম্পের অবস্থানগত এই পরিবর্তন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাধারণ ইউক্রেনিয়ানরাও। ইরিনা নামে এই নারী বলছেন, ট্রাম্প এক এক দিন এক এক কথা বলেন। ট্রাম্পের বক্তব্য নিয়ে সবাই কথা বলছে, তবে তিনি আজকে এক কথা বলেন, পরের দিন বলেন অন্য কথা। তাকে আমরা বিশ্বাস করি না। তবে এটা ভালো যে তিনি ইউক্রেনকে দোষ দিয়ে কোনো কথা বলার নেই। মানে আমরা যুদ্ধ শুরু করেছি বা যুদ্ধের জন্য আমরাই দায়ী, তিনি এমন কিছু না বলায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। আস্থার ঘাটতি থাকলেও ট্রাম্পের অবস্থানগত পরিবর্তনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর উপর জোর দিয়েছেন বিশ্ব নেতারা। পাশাপাশি কার্বন নিঃসরণ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিরোধিতাকারীদের তীব্র সমালোচনা করেন তারা। বুধবার জাতিসংঘের জলবায়ু সম্মেলনে উল্লেখযোগ্য হারে কার্বন নির্গমন কমানোর ঘোষণা দিয়েছে চায়না। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন দূষণকারী দেশটি 2035 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন 7 থেকে 10% কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। এছাড়া ব্রাজিল এবং অস্ট্রেলিয়াও আগামী দশকের মধ্যে কার্বন নির্গমন উল্লেখযোগ্য পর্যায়ে কমিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেছে। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা বলে অভিহিত করেন। নবায়নযোগ্য জ্বালানির উপর মনোযোগ দেওয়া দেশগুলোর সমালোচনা করেন তিনি। Higher or lower, whatever the hell happens, this climate change, it's the greatest con job ever perpetrated on the world, in my opinion. বুধবার জাতিসংঘের উচ্চ পর্যায়ের জলবায়ু সম্মেলনে ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তার প্রতি ইঙ্গিত করে বক্তব্য দেন বিশ্ব নেতারা। কখনো কখনো আমরা এমন বক্তব্য শুনি যে জলবায়ু সমস্যা কেবল একটি বিতর্কের বিষয়। কিছু লোক বলে বিজ্ঞান স্পষ্ট নয়, কিন্তু আমি বিশ্বাস করি বিজ্ঞান স্পষ্ট। আমরা মুক্ত বিজ্ঞানকে সমর্থন করি, যাতে আমরা সেই বিজ্ঞানের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত নিতে পারি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তার জন্য তহবিল বাড়ানোর উপর জোর দেন।
পাশাপাশি নীতি নির্ধারণের ক্ষেত্রে বৈজ্ঞানিক দিক নির্দেশনার গুরুত্ব তুলে ধরেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আগামী এক দশকে তাদের কার্বন নির্গমনের মাত্রা বর্তমানের তুলনায় অর্ধেকে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি। But by working with every nation to seize and share those opportunities, none of us can succeed alone, but together. জাতিসংঘের আসন্ন জলবায়ু শীর্ষ সম্মেলন COP30 আয়োজক ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা 2035 সালের মধ্যে কার্বন নির্গমন 59 থেকে 67% কমানোর এবং বন উজাড় প্রতিরোধ চেষ্টা বাড়ানোর অঙ্গীকার করেন। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য ধনী দেশগুলোর অর্থ ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। Mais diferenciadas continuam o atual. এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে গ্রিন হাউস গ্যাস নির্গমন উল্লেখযোগ্য হারে কমানোর ঘোষণা দেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের উন্নত দেশগুলোকে আরো শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শি। পরিবেশ বান্ধব জ্বালানি এবং কম কার্বন নির্গমন আমাদের সময়ের একটি প্রবণতা। কিছু দেশ এই প্রবণতার বিরুদ্ধে গেলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঠিক পথে থাকা, দৃঢ় আস্থা, অবিচল পদক্ষেপ এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা বজায় রাখা উচিত। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস প্যারিস জলবায়ু চুক্তির সব সদস্য রাষ্ট্রকে নতুন জলবায়ু পরিকল্পনা নির্ধারণ করার আহ্বান জানান। দেশগুলোকে তাদের নতুন জলবায়ু লক্ষ্যমাত্রা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ দেন গুটেরেস। ফিলিপিন্সের পর এবার হংকং ও সাউথ চায়নায় ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী টাইফুন রাগাসা। বুধবার প্রবল বেগে চায়নার উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত হানে টাইফুনটি। এর আগে এই ঘূর্ণিঝড়ে তাইওয়ান ও ফিলিপিন্সে মৃত্যু হয়েছে বহু মানুষের। চায়নার গুয়াংডং প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1.9 মিলিয়ন মানুষকে। স্থানীয় এক আবহাওয়া কেন্দ্রে টাইফুনটির সর্বোচ্চ গতি রেকর্ড করা হয় ঘন্টায় 241 কিলোমিটার, যা ওই অঞ্চলের ইতিহাসে সর্বোচ্চ। সাই নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, পানি দ্রুত বাড়তে থাকায় তারা আশ্রয় কেন্দ্রে এসেছেন। আমরা এখানে দুপুর নাগাদ আসি। এর আগে আমরা বাড়িতেই ছিলাম, কিন্তু পানির স্তর বাড়তে থাকার খবর পাবার পর আমরা উদ্ধারকারী দলের গাড়িতে করে এখানে আসি। হংকংয়ে ভোররাতে শুরু হয় ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাত। উঁচু ঢেউয়ে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকা, ভেঙে পড়ে সেতু, উপড়ে যায় শত শত গাছ, বিধ্বস্ত হয় সমুদ্র পাড়ে গড়ে ওঠা একাধিক ভবন। স্থানীয় এক রেস্তোরাঁর মালিক ভিভিয়ানো রোমিটো বলেন, ঢেউয়ের তোড়ে তার এবং তার আশেপাশের প্রায় সব রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে। Came right over the wall and directly into the restaurant. You know, all the restaurants were affected exactly the same. There's not much you could do. হংকং ও ম্যাকাওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, দোকানপাট ও ফ্লাইট। ম্যাকাওয়ের রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে, ভেসে বেড়াচ্ছে নানান ধ্বংসাবশেষ। কিছু এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহ। এর আগে রাগাসা তাইওয়ান ও ফিলিপিন্সের মাঝ দিয়ে অতিক্রম করার সময় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তাইওয়ানের গুয়াংফু শহরের স্রোতে ভেসে যায় গোটা সেতু, রাস্তাঘাট রূপ নেয় নদীতে। প্রায় 8500 জন বাসিন্দাকে আশ্রয় নিতে হয় উঁচু স্থানে, তবে এখনও নিখোঁজ রয়েছেন 17 জন। স্থানীয় এক বাসিন্দা শাও কুই সিয়াং জানান, পরিস্থিতি এত ভয়াবহ হবে তা কখনো ভাবেননি তারা। পাহাড়ের কাছে একটি ব্রিজ ভেঙে পড়েছে, আশেপাশের কিছু বাড়িঘর থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু কেউই আশা করেনি যে এখানে পরিস্থিতি এতটা ভয়াবহ হবে। এমনকি কেউ যদি দৌড়েও পালাতে চাইতো, সময় মতো পালাতে পারত না। হংকং অবজারভেটরি জানিয়েছে, রাগাসা 195 কিলোমিটার গতিতে হংকংয়ের দক্ষিণে প্রায় 100 কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করেছে। এটি চলতি বছরের উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর ও সাউথ চায়না সাগরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ইউরোপিয়ান ইউনিয়নের পরিকল্পনা অনুযায়ী আগামী মাস থেকে ধাপে ধাপে চালু হতে যাচ্ছে ব্রেক্সিট পরবর্তী নতুন ডিজিটাল সীমান্ত ব্যবস্থা। এই ব্যবস্থা ব্রিটেন সীমান্ত পার হওয়ার প্রক্রিয়াকে সহজ ও বেগবান করবে বলে জানিয়েছে চ্যানেল টানেলের অপারেটর ইউরোটানেল কর্তৃপক্ষ। আগামী 12 অক্টোবর ইউরোপিয়ান ইউনিয়নে বহুল প্রতীক্ষিত এই ইইএস বা এন্ট্রি এক্সিট সিস্টেম চালু হতে যাচ্ছে। এটি ব্রিটেন এবং ইউর বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেখানে ভ্রমণকারীদের পাসপোর্ট স্ক্যান করে আঙুলের ছাপ ও ছবি তুলে সীমান্তে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে ইউরোটানেল। On October the 12th, EES will start.
ES means entry-exit system. That's a new control at the border for non-EU residents. প্রাথমিকভাবে বাস ও ট্রাকের যাত্রীদের এই প্রক্রিয়ার আওতায় আনা হবে। চলতি বছরের শেষ নাগাদ ব্যক্তিগত গাড়ি নিয়ে সীমান্ত অতিক্রম করতে চাইলে তাদেরও এই প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। We'll start with our passengers that are in coaches and in trucks, and later on, before the end of the year, we'll start to check our customers being in cars. ইউর বাইরের দেশগুলোর নাগরিকেরা ভিসা ছাড়া ভ্রমণের চেষ্টা করছে কিনা তা পর্যবেক্ষণ করতে এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই পদক্ষেপ। নতুন এই ব্যবস্থা আগামী 6 মাস ধরে ধাপে ধাপে চালু হবে। ফলে এই সময়টায় নৌ ও বিমানবন্দরে ভিন্ন ভিন্ন নিয়ম থাকতে পারে। তবে ইয়ান লেরিস দাবি করেন, নতুন এই প্রক্রিয়ার কারণে পর্যটকরা কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। তাছাড়া কোনো সমস্যা হলে তাৎক্ষণিক তা সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। We will not see any delays for two reasons. The first one, it is because it will be a gradual introduction of ES. So if there is any, unforeseen issue on the field, we work closely with the authorities. ফোকস্টোনে ইউরোটানেল, ডোভার পোর্টে অথবা সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল ইউরোস্টার ব্যবহারকারী ব্রিটিশ নাগরিকদের ব্রিটেন ত্যাগের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইয়ান লেরিস জানান, এই প্রক্রিয়া চালু হলে সীমান্ত অতিক্রম একদিকে যেমন সহজ হবে, অন্যদিকে সময়ও বাঁচবে। Of your face taken, you give your fingerprints the first time, and that's it. That's very simple. Less than 2 minutes maximum. ইউর সীমান্তে ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেমের উন্নত সংস্করণ এই EES। এই প্রক্রিয়ার আওতায় শেনজেন অঞ্চলের বাইরের দেশগুলোর নাগরিকদের ভ্রমণের আগে একটি ফি প্রদান করতে হয়। একটি পরীক্ষামূলক জিন থেরাপি হান্টিংটনস রোগ ছড়িয়ে পড়ার গতিকে 75% পর্যন্ত ধীর করতে সক্ষম। দীর্ঘ গবেষণা শেষে বুধবার গবেষণার ফল প্রকাশ করে এই তথ্য জানিয়েছে জিন থেরাপি দানকারী প্রতিষ্ঠান ইউনিকিওর। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের হান্টিংটনস ডিজিজ সেন্টারের পরিচালক সারা তাবরিজি এই তথ্য নিশ্চিত করেছেন। I am absolutely thrilled and excited that we now have a potential treatment for this truly devastating disorder. হান্টিংটনস একটি বিরল বংশগত মস্তিষ্কজনিত রোগ যা ধীরে ধীরে মস্তিষ্কের কোষগুলোকে ধ্বংস করে। আক্রান্ত ব্যক্তির শরীরে এই রোগের লক্ষণ প্রকাশের পর 10 থেকে 30 বছরের মধ্যেই তার মৃত্যু ঘটে। দেশে এই রোগের FDA অনুমোদিত কোনো চিকিৎসা নেই। ইউনিকিওরের AMT-130 থেরাপি উচ্চ মাত্রার ডোজ গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে 36 মাসে রোগ ছড়িয়ে পড়ার গতি 75% কমিয়েছে। এটি রোগীদের কার্যক্ষমতার কমে যাওয়ার গতিও 60% পর্যন্ত কমিয়েছে, যা ছিল এই থেরাপির পরীক্ষামূলক প্রয়োগের দ্বিতীয় লক্ষ্য। সারা তাবরিজি জানান, এই থেরাপির ফলে হান্টিংটনস আক্রান্ত রোগীরা আরো কিছুদিন বেঁচে থাকতে পারবেন। They will be able to maintain their function longer. They'll be able to stay and work longer. They'll be able to support their families longer. ইউনিকিওর জানিয়েছে, এই থেরাপির পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে AMT-130 থেরাপির গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং রোগীরা খুব সহজেই এই থেরাপি গ্রহণ করতে পারছেন। হান্টিংটনস রোগে আক্রান্ত জ্যাক মে ডেভিস নতুন এই থেরাপির সফলতায় আশার আলো দেখছেন। Does make the future seem a little bit brighter, but it's definitely going to help. Definitely going to help with knowing that I have got more time here than perhaps I first thought. এই রোগ শরীরে বাসা বাঁধার পর থেকে যে দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে হয়েছে তা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন বলে আনন্দিত জ্যাক। বাঙালির কণ্ঠস্বর।